সকলকে সুপ্রভাত জানিয়েই নতুন আরেকটা ভিডিও শুরু করছি। তো আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। শিলং থেকে গেলাম কলকাতায়, 10 দিন সেখানে থাকলাম। তো চোখের নিমেষে দিনগুলো পেরিয়ে গেল। ফাইনালি আমরা চলে এসেছি শিলংয়ে। কলকাতায় দিন 10 থাকলাম, বেশ ভালোই কাটলো আর কি সময়টা। তো অনেকগুলো কাজ নিয়ে সেখানে গেছিলাম, কাজের কিছুটা তো হয়েছেই, আবার কিছুটা বাকিও রয়ে গেছে। তো আসার সময়ও কিন্তু আমরা একটানা ড্রাইভিং চলেছে আর কি, বাঙ্কু চালিয়েছে, বাঙ্কুর বাবা চালিয়েছে। তো কোথাও আর কি নাইট স্টে করার জন্য হোটেলে আমরা দাঁড়াইনি। তো সেই জন্যই হয়তো ক্লান্তিটা একটু বেশি লাগছে, আস্তে আস্তে কেটে যাবে ব্যাপারটা। তো ফোন এখন ভর্তি হয়ে রয়েছে নানান ক্লিপিংসে, তো সেগুলোই টুকরো টুকরো করে জুড়ে দিয়ে দেখি ভিডিও রেডি করার চেষ্টা করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। যে কাজগুলো কমপ্লিট করব বলে কলকাতায় গেছিলাম, তার মধ্যে মেন ছিল হচ্ছে ডাক্তার দেখানো। আগের একটা ভিডিওতেই দেখিয়েছিলাম যে সিএমআরআইতে গিয়ে সকাল সকাল আমরা অ্যাপয়েন্টমেন্ট তো করিয়ে এসেছি। এখন ডাক্তারবাবু বসেন দুপুরবেলার পর থেকে, তো সেই কারণে আমাদের ডাক আস্তে আস্তে মোটামুটি রাত 9:30 10টা তো হবেই। তো সেই টাইমটা হিসাব করেই আমরা বাড়ি থেকে আবার রওনা দিলাম রাত 9টা নাগাদ। তো ডাক্তারবাবু আজকে বাঙ্কুর বাবাকে যে টেস্টগুলো করাতে বলবে সেগুলো না হয় সে কালকে সকালবেলায় একা এসেই করিয়ে নেবে। এরপর রিপোর্ট হাতে পেলে একসাথে দুজন আবার কয়েকদিন বাদে আসবো, এসে রিপোর্ট দেখিয়ে যাব। ঘড়ির কাঁটায় রাত এখন 1:30টা। তো আমরা করে চলেছি ওয়েট। আশা করছি যে রাত 2টো নাগাদ আমাদের ডাক আসবে। তো আমি চিন্তা করছি যে এরপরে যেদিন রিপোর্টটা দেখাতে আসবো ওই দিনটাও কিন্তু এরকমই রাত হবে। তার মানে কলকাতায় আমাদের 2টো রাত এরকম না ঘুমিয়ে কাটবে। সত্যি কথা বলতে কি, একটা রাতের ঘুম যদি বিগড়ে যায় তাহলে কিন্তু সেটা 4 দিন ঘুমিয়েও ক্লান্তিটা আর কাটানো যায় না। তাহলে ভাবো 2 রাত না ঘুমিয়ে আমাদের কিরকম অবস্থা হচ্ছে। তবু বলবো যে অনেকখানি নিশ্চিন্ত হলাম ডাক্তারবাবুকে সব রিপোর্টগুলো দেখিয়ে, যে সুগার লেভেলটা ছাড়া বাঙ্কুর বাবার সব কটা রিপোর্টই কিন্তু নর্মাল রয়েছে, ফলে কোনো চিন্তার সেরকম কারণ কিছু নেই। তো যাই হোক, বাইরে এখন চলেছে মুষলধারে বৃষ্টি। আর এদিকে কিন্তু আমি কলকাতাতে বসেও আর্টিফিশিয়াল প্ল্যান্ট সব অনলাইনে কিনে চলেছি। একটা ফার্ন গাছ শিলং থেকেই অর্ডার দিয়েছিলাম, হাতে পেলাম এখানে। তো এত সুন্দর কোয়ালিটি, এতটাও ভালো হবে কিন্তু আমি আশা করিনি। না বলে দিলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা আর্টিফিশিয়াল। তো যাই হোক, কিছুক্ষণের জন্য 4 তলার ফ্ল্যাটটায় চলে এলাম। ওখানে ওই বারান্দায় কয়েকটা টাইলস লাগাতে হতো না, সেইটা সেট করার জন্যই মিস্ত্রি দাদা চলে এসেছেন সকাল সকাল। তো এখনো বাকি মিস্ত্রিরা আসেনি, তাদের আর কি রঙের কাজ, তো সেটা মোটামুটি কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আজকে শুধু একটু ক্লিনিং হয়ে গেলেই তারপরে কয়েকটা ফার্নিচার অ্যাটলিস্ট ভিতরে ঢুকিয়ে দিতে পারবো। তো শুরু থেকে একবার যদি দেখাই, এটাই হচ্ছে এন্ট্রান্স। আর সামনে রয়েছে এরকম লোহার একটা গেট, বেশ শক্তপোক্ত। তো দরজা খুলে ভিতরে ঢুকলেই রয়েছে ডাইনিং স্পেসটা। তো আলো বাতাস কিন্তু প্রচুর আসে, যেহেতু 4 তলার উপরে। গরমকালে একটুখানি গরমটাও বেশিই হবে নিশ্চয়ই, যখন থাকবো সেগুলো টের পাবো। এক ফোঁটা কোনো জায়গা নষ্ট নেই ফ্ল্যাটটাতে, এটাই বড় ব্যাপার। তো এন্ট্রান্স গেটটা তো বাঁদিকে দেখালাম, এই ডাইনিং রুম, আর এখানে রয়েছে পরপর 2খানা বেডরুম। টয়লেট রয়েছে এখানে একটাই, আর একটা হচ্ছে কিচেন, আর ওদিকটায় তো বারান্দা। কবে এসে এখানে থাকতে পারবো সেটা তো আমার জানা নেই, তার উপরে আবার কবে এই ফ্ল্যাটটা দেখা পাবো সেটাও আমার জানা নেই। কারণ কবে আবার শিলং থেকে আর কি পুরো গাড়ি চড়ে আর কি সবাই মিলে আসতে পারবো, এটা একটা বড় মুশকিলের ব্যাপার। তবে নিজেদের জিনিস তো অনেকটাই কষ্ট করে কেনা, সেই কারণে মনটা তো পড়ে থাকে। ভাবি যে যদি একটুখানি দেখা যায়, চোখের দেখা অ্যাটলিস্ট। তাই জন্য ভিডিওটা এমনভাবে বানিয়ে নিয়ে যাচ্ছি, যখন যখন এরপর থেকে মনে পড়বে শিলংয়ে বসেই ভিডিওটা চালিয়ে একবার দেখে নেব। যাই হোক, এটা হচ্ছে টয়লেট। তো রঙের কৌটোগুলো ওরা আজকে সব ক্লিন করে দেবে, আর কিছু থাকবে না এখানে। আর এটা হচ্ছে কিচেন, এখানেও কিছু এই যে ওদের সিমেন্টের বস্তা টস্তা টুকটাক রয়ে গেছে, এগুলো ক্লিন হয়ে যাবে। অনেকেরই হয়তো মনে হতে পারে থাকছো শিলংয়ে অথচ কলকাতায় এতগুলো ফ্ল্যাট কিনে রেখে লাভটা কি হচ্ছে। আসলে না, আমরা শিলংয়ে থাকার আগে যখন চেন্নাইতে থাকতাম,
তখন বাঙ্কুনানু অনেক ছোট। সেই সময় মানে কলকাতায় যখন আসতাম মনে হতো যে নিজেদের একটা থাকার জায়গা এখানে ভীষণ দরকার। কারণ তুমি হয়তো বেশ খুশি মনেই অত দূর থেকে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে এসে কোনো আত্মীয় স্বজনের বাড়িতেই উঠলে, দুদিন থাকার পরেই তার যখন একটু মুখটা হারিয়ে দেখবে না, তখন তোমার মনটায় বেশ কষ্টই হবে। তো তখন থেকেই ফ্ল্যাট খোঁজার শুরু। যে ফ্ল্যাটটা পাওয়া গেল একটা 1 বেডরুম ফ্ল্যাট, সেটা এই কমপ্লেক্সের ভিতরে না, কমপ্লেক্সের বাইরে। দেখাবো সেটা একটুখানি পরেই। এবার সেই বাইরের ফ্ল্যাটটা রেডি করার প্রায় বছরখানেক বাদে মনে হলো কি, ফ্ল্যাট যদি এইভাবে বন্ধ ফেলে রেখে যেতে হয় আর সেরকম সিকিউরিটি না থাকে, এটা তো ঠিক জিনিস নয়। তার চেয়ে বরং এরকম একটা ভালো কমপ্লেক্সের মধ্যে যদি ফ্ল্যাট পাওয়া যায়, একটু কেনার চেষ্টা করা। আস্তে আস্তে এরকম করতে করতে এই কমপ্লেক্সের মধ্যেই 2খানা 1 বেডরুম কেনা হলো। আর তারপরে ভাবলাম যে এই দুটো না হয় ছোট ছোট যখন বাঙ্কু আর নানুর নামে থাকুক, আমাদের দুজনের জন্য বুড়ো বয়সটা কাটানোর জন্য একটা মানে 2 বেডরুম কেনা যাক। তখন এই ফ্ল্যাটটা লাস্টে কেনা হয়েছিল। একদম প্রথমে যে 1 বেডরুম ফ্ল্যাটটা এই কমপ্লেক্সের বাইরে আরেকটা কমপ্লেক্সে কিনেছিলাম না, সেটা আস্তে আস্তে না হয় ভাড়া দিয়ে দেবো বা বেচে দেবো কিছু একটা। এই যে মিস্ত্রিরা অলরেডি চলে এসেছে, ওদের জানলার গ্রিলে একটুখানি রং করা বোধহয় বাকি রয়েছে। টুকটুক করে সবকটা ফ্ল্যাটই তো দেখাচ্ছি, কিন্তু যে ফ্ল্যাটটায় আমরা রয়েছি বা প্রতিবারই এসে ওটাতেই উঠি প্রথমে, তো সেইটাই দেখাতে পাচ্ছি না এখনো ঠিকভাবে। কারণ এতজন মিলে রয়েছি সেখানে, খুব একটা গোছানো কন্ডিশনে তো নেই আর কি। তবুও তার মাঝখান থেকে টুকটাক যা ছবি তুলতে পেরেছি, সেগুলোর একটুখানি ঝলক তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। এই যে এই ফ্ল্যাটটাতেই আমরা এখন রয়েছি, গ্রাউন্ড ফ্লোরের ফ্ল্যাট। আর এটা 1 বেডরুম ফ্ল্যাটও খুব একটা গোছানো অবস্থায় এই মুহূর্তে নেই। এটা বেডরুম আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা। শেষে একবার এই ফ্ল্যাটটাও একটুখানি দেখে যাই, কারণ এটাতে ভাড়ার প্রসিডিংস টোটালি কমপ্লিট হয়ে গেছে। মানে দিন 10-এর মধ্যেই ভাড়াটে এসে ঢুকে যাবে। তো এটার ক্লিনিংও কিন্তু অলরেডি আজকে ডান হয়ে গেছে। গতদিন এখানে এসে দেখেছিলাম যে রান্নাঘরের একটা কাঁচের জানলায় আর কি কাঁচগুলোকে সেট করা বাকি রয়ে গেছে। তো সেটা বোধহয় আজকে করে ফেলেছে যতটা রিপোর্ট পেয়েছি। হ্যাঁ, কাঁচটা ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছে, গ্রিলগুলোকেও রং করে দিয়েছে, পুরোটাই কমপ্লিট আর কি। এটাতে আর কিছু দেখার নেই, দেখানোরও নেই। দুটো প্রায় হাফ ভর্তি রঙের টিন রয়েছে, তো সেই দুটোকে নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে, তালা বন্ধ করে দিলাম। আচ্ছা, এবারে বাইরের কমপ্লেক্সে যে ফ্ল্যাটটা আর কি একদম প্রথমে কিনেছিলাম সেটা দেখে আসি চলো। এই যে চলে এসেছি ফ্ল্যাটটায়। এটা আগেই রং করানো ছিল এবং অনেক ফার্নিচারও ছিল এখানে, কিন্তু আজকে দেখবে খালি, কারণ গতকালই কয়েকটা পুরনো ফার্নিচার বেচে দিয়েছি। আমাদের ওই ফ্ল্যাটের যে ফ্রিজটা, সেটা তো একদম ঠিকঠাক পারফর্ম করছিলই না, তো সেটা বেচার জন্যই লোক খুঁজছিলাম আর কি। তো যিনি সেটা নিতে এসেছিলেন তিনি বললেন যে আরও কোনো ফার্নিচার থাকলে কিন্তু আমি নিতে পারি, কারণ আমার দোকান আছে, দোকানে লাগে আর কি পুরনো ফার্নিচার। তখন তাকে নিয়ে আসা হলো এই ফ্ল্যাটে। আর এখান থেকে একটা রট আয়রনের সোফা ছিল, পুরনো রট আয়রনের খাট ছিল, তার সাথে একটা আলমারি ছিল, সেইগুলো সবকটাই তাকে আর কি বেচে দেওয়া হলো। আসলে সময়ের সাথে সাথে মানুষেরও যেমন গুরুত্ব কমে যায়, তেমনই দেখবে ফার্নিচারেরও। যখন ওগুলো কিনেছিলাম বেশ শখ করেই কিনেছিলাম, কিন্তু অল্প কিছুদিন হয়তো ইউজও করা হয়েছে। তারপরে এই মুহূর্তে অ্যাটলিস্ট ওগুলোর কোনো আর তো দরকার নেই আমাদের। তো আমাদের যে জিনিসটা আর দরকার নেই, সেই জিনিস অন্য কারো যদি কাজে আসে, তাহলে তো এর চেয়ে ভালো কিছু হয় না, তাই না? বেচার জন্য যদি 2 টাকা কমও পাই তাহলেও চলবে। আমার দরকার হচ্ছে জায়গাটা খালি হয়ে যাওয়া। কারণ জায়গাটাকে খালি অবস্থাতে দেখতে পারলেই না আমি আবার নতুন করে সেই জায়গাটা নিয়ে কিছু চিন্তা ভাবনা করতে পারবো, যে আবার নতুন করে কোনো ফার্নিচার যদি কিনি যেটা ওইটুকুনি জায়গার মধ্যে ধরবে। এই চিন্তা ভাবনাগুলো করতে আর কি সুবিধা হয় আমাদের। গতকালই সন্ধেবেলা এক ভদ্রলোক তো এসেছিলেন এই ফ্ল্যাটটা ভাড়া নেবেন বলে, কিন্তু আমাদের না এই মুহূর্তে অতটা আর এনার্জি নেই যে ভাড়া দিতে গেলে সেই এগ্রিমেন্ট করতে হবে, অনেক কাজ থাকে কিন্তু। তো সেগুলো করার মতো এনার্জি তো আর এখন নেই। তো এবার হলো না, পরের বার এলে হয়তো ভাড়া দিয়ে দেব, কিংবা বেচার লোক পেয়ে গেলে এই ফ্ল্যাটটা বেচে দেওয়ারই চেষ্টা করব। তবে এই ফ্ল্যাটটা থাকতে থাকতেই কিন্তু আমাদের বাকি আরও 3টে ফ্ল্যাট হয়েছে, ফলে এই ফ্ল্যাটটা অনেকখানি পয়া বলবো আর কি। একটা কুসংস্কার কিন্তু মনের মধ্যে আমাদের এরকম কাজ করে।
তো যাই হোক, অনেকক্ষণ ধরেই ঘরের ভিতরকার ভিডিও সব দেখাচ্ছি, বাইরের ভিডিও কিছু একটুখানি দেখাতে ইচ্ছে করছে। তো সেদিনকে যে স্বামীনারায়ণ টেম্পলে গেছিলাম সেটার ভিডিও তো সকলের সাথে আমি শেয়ার করে নিয়েছি, কিন্তু তারপরে আরও একটা মন্দিরে গেছিলাম, সেটার ক্লিপিংসগুলো আমার কাছেই রয়ে গেছে। তো সেইগুলোই বরং এই ভিডিওতে একটু জুড়ে দিই। চলে এসেছি এখন আমরা রাজপুরের বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তো সামনেই গেট দেখতে পাওয়া যাচ্ছে, ওটার ভিতরেই ঢুকবো। আমরা আজকে এ জায়গা ও জায়গা ঘুরে একটু লেট করে ফেলেছি, সেই কারণে মন্দির প্রায় বন্ধের বোধহয় সময় হয়ে এসেছে। তো টাইমিংটা আগে বলে দিই কতক্ষণ এই মন্দির খোলা থাকে। সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আর বিকেলবেলার দিকে 3টে থেকে 4:30 পর্যন্ত খোলা থাকে। মন্দিরের পেছন দিকটায় রয়েছে বেশ বড়সড় একটা কার পার্কিং স্পেস, সেখানেই গাড়িটা পার্ক করে রেখে এগিয়ে চলেছি রত্নবেদীর দিকে। রত্নবেদীর পাশে সেই বেলগাছটা আজও রয়েছে, যার তলায় বসে সাধক বাবা দুলাল 3 রাত্রি 3 দিন ধরে একটানা তপস্যা করে সিদ্ধি লাভ করেন। হাতে যদি একটু সময় নিয়ে আসতাম তাহলে মন্দিরও আরও ভালো করে ঘুরে দেখানো যেত, তার সাথে পুজোও দেয়া যেত, কিন্তু আমরা আজকে তো পুজো আর দিতে পারবো না, কারণ অলরেডি মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে। তাই তাড়াহুড়ো করে পা চালিয়ে মন্দিরের দিকে এগোচ্ছি, যাতে একটুখানি ঠাকুরের দর্শনটা করে নিতে পারি। এই জায়গাটায় না ছোটখাটো একটা চিড়িয়াখানার মতন ছিল, মানে এই যে খাঁচাটার মধ্যে প্রচুর পাখি থাকতো দেখতাম। তো আজকে তো সেরকম কিছু একটা চোখে পড়ছে না, হতেও পারে যে প্রায় সন্ধে হতে চলেছে, তো সেই কারণেই সবাই ভিতরে কোথাও ঢুকে গেছে। মন্দিরের ভিতরে প্রবেশ করার আগে এখানে জুতো খুলে রেখে যেতে হয়, তো বিনামূল্যেই আর কি জুতো সংরক্ষণের জায়গা এরকম রয়েছে। জুতো খুলে রাখার পরে ওখানেই একটা বেসিন ছিল, হাতটা একটু ধুয়ে নিতে হয়। আর এই জায়গাটায় মিষ্টির দোকান রয়েছে, যারা পুজো দেবে আর কি সেখান থেকে মিষ্টি তো কিনে নিতে পারে। এছাড়াও পুজো দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো লাগে আর কি, ধূপ, মোমবাতি, মালা, তারপরে সিঁদুর, আলতা, সব কিছুই এখানে পাওয়া যাবে, পরপর দোকান রয়েছে। তো আষাঢ় মাসে বাংলার মহিলারা প্রতি শনি মঙ্গলবারে আর কি স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য এই বিপত্তারিণীর ব্রত পালনটা করে থাকেন। ব্রতের নিয়ম অনুযায়ী মনস্কামনা করে সংসারের প্রত্যেকের হাতেই তাগা পরানো হয়। এটা হচ্ছে লাল সুতো, যার মধ্যে 13খানা গিট থাকে বাঁধা, আর হচ্ছে 13টা ফল এবং 13টা ফুল দিয়ে ভগবানের পুজো করতে হয়। চলে এলাম দোতলায়। তো এখানে কিন্তু একই ছাদের তলায় অজস্র দেবদেবীর মূর্তি রয়েছে। সামনেই দেখা যাচ্ছে মন্দিরের গর্ভগৃহ, কি সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর মূর্তি। তো নিত্যদিনের পুজো তো এখানে হয়ই, তার সাথে প্রতি বছর আষাঢ় মাসে একটা বার্ষিক উৎসবও হয় বেশ বড় করে। অ্যাকচুয়ালি মা দুর্গার 108টা অবতারের মধ্যে একটি হচ্ছে এই বিপত্তারিণী দেবী। এনাকে বাংলা লৌকিক দেবী মনে করা হয়, যিনি হচ্ছেন চতুর্ভুজা এবং সিংহবাহিনী। এখানে বিপত্তারিণী দেবী মায়ের বাঁ দিকে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, আরও বাঁ দিকে রাধাকৃষ্ণের মূর্তি। এখানে ফটো দেখা যাচ্ছে গুরুদেব বাবা দুলাল আর গুরুমাতা শক্তি সাধনা দেবীর, তার পাশে বজরংবলীর মূর্তি। তো একটুখানি প্রণাম করে নেওয়া যাক। একটু আগে যেমনটা বলছিলাম যে অজস্র দেবদেবীর মূর্তি রয়েছে এখানে। তো দোতলা থেকে একতলায় নেমে আসার পরে প্রথমেই দেখা পেলাম মা দুর্গার, তারপরে নৃসিংহ অবতার, যিনি হিরণ্যকাশ্যপকে বধ করছেন। এরপরেই রয়েছে গুরুদেব আর গুরুমাতার পাশাপাশি বসা দুটো মূর্তি, আর তারও পাশের দিকে রয়েছে ভারতবর্ষের স্বনামধন্য কয়েকজন সাধকের মূর্তি। একসাথে দেখা যাচ্ছে সিদ্ধিদাতা গণেশ আর সংকটমোচন হনুমানজিকে।
এই দোকানটাতে পাওয়া যাচ্ছে কেনাকাটার নানা ধরনের জিনিস, তার মধ্যে বিপত্তারিণী মায়ের মূর্তি রয়েছে বিভিন্ন সাইজে, তো দরদাম করে একটুখানি কিনে নেওয়া যেতেই পারে। একটা মন্দিরের দর্শনে এসে কতগুলো যে মন্দির একসাথে দেখা হয়ে গেল এখানে কি বলবো। দেখা যাচ্ছে এখন মা শীতলা দেবীর মূর্তি, এইটা হচ্ছে মনসা দেবীর মূর্তি, আর তার সামনে বেহুলা লক্ষিন্দর শায়িত অবস্থায় রয়েছেন। রয়েছে এখানে লক্ষ্মীনারায়ণ। তো হয়ে গেছে মন্দির দর্শন যখন, এবার বাড়ি ফেরার পালা। আর এই নিচের তলাটায় পুরো এখন খালি খালি লাগছে না? যখন আমরা ঢুকলাম এসে তখন কিন্তু এখানে প্রচুর লোকজন ছিল। এখন বাজে তো 5:30, মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে। যারা যারা ভিতরে আছি আর কি, এবার বেরিয়ে যাওয়ার পালা। তো জুতোগুলো খুলে রেখেছিলাম যেখানে, সেখান থেকে আবার জুতো নিয়ে পরে নিতে হবে। মেন গেটের সামনে একটা ফোয়ারা ছিল, সেটাতে দেখছি এখন লাইটিং অন করেছে। अभी घर जाएंगे, मंदिर भी बंद होने को है। বিকেলের দিকটা বেশ ভালোই কাটলো। তাহলে এখন ফিরি বাড়ির দিকে। এই ভিডিওটাকে তাহলে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।